বিক্রিয়াটা কি জিনিস খুব ভালো করে বোঝানো হচ্ছে যে দুই বা ততোধিক যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে দুই বা তার অধিক উপাদান পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ নয় এক বা একাধিক উৎপাদ তৈরি করে তাকে আমরা কি বলবো রাসায়নিক। যেমনটা দেখেন হচ্ছে এখানে সোডিয়ামের সাথে আমরা ক্লোরিন বিক্রিয়া করেছি, তো সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করছে আমার NaCl সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা এখানে আমরা সমান চিহ্ন দিই না, এখনই সমতা করিনি তো। আচ্ছা সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড রাসায়নিক বিক্রিয়া হয়েছে। আবার দেখেন হচ্ছে ম্যাগনেসিয়াম আর সাথে ধরুন হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করছে করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। আবার এরকম হতে পারে ক্যালসিয়াম যোগ হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, স্যার বিক্রিয়া করে উৎপন্ন করতেছে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট তৈরি করছে যোগ হচ্ছে হাইড্রোজেন তৈরি করছে। সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয় সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয় ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে। আবার ক্যালসিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত হয় কি তৈরি করতেছে ক্যালসিয়াম সালফেট যোগ কি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এগুলো সবগুলো হচ্ছে বিক্রিয়া, সবগুলো হচ্ছে বিক্রিয়া এবং হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যে প্রক্রিয়ায় দুই বা অধিক উপাদান পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে তাকে আমরা কি বলি রাসায়নিক বিক্রিয়া। এখন লেখেন হচ্ছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণটা কি হবে রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণটা কি হবে সমীকরণ লেখেন হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়ায় লেখি একটি রাসায়নিক বিক্রিয়া যা ঘটে, একটি রাসায়নিক বিক্রিয়া যা ঘটে তার সংশ্লিষ্ট সংকেতের মাধ্যমে, একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তার সংশ্লিষ্ট সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তার সংশ্লিষ্ট সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা সংশ্লিষ্ট সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে কি বলা হবে রাসায়নিক সমীকরণ। ভালো করে বুঝে নিবেন, একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটবে তা সংশ্লিষ্ট সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে আমরা কি বলি রাসায়নিক সমীকরণ। সংশ্লিষ্ট সংকেত বলতে আসলে কি বোঝায় সবাই একটু মনোযোগ দিবেন এবং দেখার চেষ্টা করবেন, বুঝবেন। একটা রাসায়নিক বিক্রিয়া যা যা ঘটবে তা সংশ্লিষ্ট সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে কি বলা হবে রাসায়নিক সমীকরণ। দেখেন এখানে আমরা যদি এই অবস্থায় এখানে বলি নাইট্রোজেন যোগ হচ্ছে হাইড্রোজেন, স্যার নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করেছে। আচ্ছা এখন এই অংশটা না দিয়ে যদি আমি NH3 দিলাম আর যদি আপনাকে বলি যে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করেছে, আমি বললাম কিন্তু আপনি মানবেন না, কেন নয়? কারণ এখানে বিক্রিয়ক কে উৎপাদ কে বোঝা যাচ্ছে, জাস্ট তিনটা অণু লিখেছি তাই না, হাইড্রোজেন অণু নাইট্রোজেন অণু অ্যামোনিয়া অণু। কে বিক্রিয়ক কার সাথে বিক্রিয়া করলো কিভাবে করলো এটা কি বোঝাতে পারছি আমরা না। তো এরকম দেখো এটি রাসায়নিক বিক্রিয়া যা ঘটবে তার সংশ্লিষ্ট সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে কি বলা হবে রাসায়নিক সমীকরণ। যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করছে, এটা কিন্তু বোঝাতে পারছি না সমীকরণের সাহায্যে। বাট এটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, এই যে বিক্রিয়ক আর উৎপাদনের মাঝে হয় সমান চিহ্ন দেওয়া লাগবে না হলে অ্যারো চিহ্ন দেওয়া লাগবে, বুঝেন না? হয় সমান চিহ্ন না হলে তীর চিহ্ন দেওয়া লাগবে। আবার যদি হচ্ছে একাধিক বিক্রিয়ক হয় তাহলে তার মাঝখানে কি চিহ্ন দিব, যোগ চিহ্ন দিব। এখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এই দুটা হচ্ছে বিক্রিয়ক আর এটা কি উৎপাদ, কারণ এই যে একটা রাসায়নিক বিক্রিয়া বাম দিকে থাকে হচ্ছে সবসময় বিক্রিয়ক লিখতে হয় রিঅ্যাকটেন্ট আর হচ্ছে রিএজেন্ট, এটা বিক্রিয়ক। আচ্ছা তাহলে হচ্ছে উৎপাদ প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট আমরা এই পাশে লিখছি উৎপাদ বা উৎপাদন, ঠিক আছে? তো এখন যদি এই বিক্রিয়া দেখে বুঝতে পারতেছেন যে নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয় কি তৈরি করেছে অ্যামোনিয়া তৈরি করেছে। এবং শুধু তাই নাই, এখানে শেষ নয়, এই বিক্রিয়াটাকে খুব ভালো করে বোঝানোর জন্য আর ভৌত অবস্থা উল্লেখ করতে হয় এবং সমতা করতে হয়। নাইট্রোজেন এখানে কয়টা আছে দুটা, এই পাশে কয়টা আছে একটা, তাহলে সমান নাই তো আছে কি হাইড্রোজেন এখানে, তাহলে এর আগে সামনে 2 দিব ব্যালেন্স করার জন্য। হাইড্রোজেন কয়টা আছে তিনটা, তাহলে 3 দুগুণে 6, এখানে আছে দুইটা, তাহলে কত দিব আমরা 3 দিব, 3 দুগুণে 6। নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কি সমান হয়েছে না স্যার?
সমান হয়ে গেছে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কি হয়েছে? সমান হয়েছে। তার মানে কি হয়ে যাচ্ছে? সমান হয়েছে। এখন তাই না, শুধু এটা ভৌত অবস্থা উল্লেখ করতে হবে। কি অবস্থা উল্লেখ করব আমরা? ভৌত অবস্থা উল্লেখ করব। যেমন নাইট্রোজেন হচ্ছে গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, অ্যামোনিয়া একটা গ্যাস। ভালো করে দেখেন, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আর হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে গ্যাস। নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আর একটা কি বলছি আমরা? অ্যামোনিয়া গ্যাস। এগুলো সবগুলো গ্যাসীয়। এই কথা বুঝতে পারছেন কি? নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আর একটা কি বলছি আমরা? অ্যামোনিয়া হচ্ছে গ্যাস। তাহলে এই বিক্রিয়ার সময় দেখেন তো, নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত এখানে অনেকগুলো বিষয় বলছে। বিক্রিয়ক আর উৎপাদকের মাঝখানে আমরা অ্যারো চিহ্ন দিয়েছি। রাসায়নিক বিক্রিয়া বাম দিকে লিখতে হয় বিক্রিয়ক, ডান দিকে লিখবো কি? উৎপাদ। বিক্রিয়ক বিক্রিয়ক একাধিক হলে তাদের মাঝখানে যোগ চিহ্ন দিবে, একাধিক হলে মাঝখানে যোগ চিহ্ন দিবে। বিক্রিয়ক এবং উৎপাদককে আলাদা করে বোঝানোর জন্য যদি একাধিক থাকে আমরা তাদের ভৌত অবস্থা উল্লেখ করবো। যেমন নাইট্রোজেন একটা গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। তবে অধিকাংশ যৌগের ভৌত অবস্থা বলে আমাদের ভৌত অবস্থা অনেক সময় উল্লেখ না করলেও চলে। আর তাহলে একটা কাজ করেন, এখন লেখেন রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী। এটি লেখা হচ্ছে রাসায়নিক সমীকরণ লেখার হচ্ছে নিয়মাবলী। কি কি নিয়ম আছে নিয়মগুলো লেখেন। নাম্বার 1, রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী। নিয়মাবলীর মধ্যে 1 নাম্বার লেখা হচ্ছে একটি বিক্রিয়া বাম দিকে বিক্রিয়ক, একটি বিক্রিয়ার বাম দিকে বিক্রিয়ক এবং ডান দিকে উৎপাদ লিখতে হয়। একটি বিক্রিয়ার বাম দিকে বিক্রিয়ক এবং ডান দিকে কি লিখতে হয়? উৎপাদ লিখতে হয়। একটি বিক্রিয়ার বাম দিকে বিক্রিয়ক এবং ডান দিকে উৎপাদ লিখতে হয়। রাসায়নিক বিক্রিয়ার বাম দিকে থাকে বিক্রিয়ক, ডান দিকে থাকে উৎপাদ। এই যে লিখেছি, বাম দিকে বিক্রিয়ক আর ডান দিকে কি থাকবে? উৎপাদ লিখতে হবে। বিক্রিয়ার বাম দিকে বিক্রিয়ক এবং ডান দিকে উৎপাদ লিখতে হয়। একটি বিক্রিয়ার বাম দিকে বিক্রিয়ক, ডান দিকে থাকে কি? উৎপাদ। 2 নাম্বার হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদের মাঝে তীর চিহ্ন বা সমান চিহ্ন ব্যবহার করতে হবে। বিক্রিয়ক ও উৎপাদের মাঝে তীর চিহ্ন বা হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। বিক্রিয়ক ও উৎপাদের মাঝে তীর চিহ্ন বা হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। বিক্রিয়ক ও উৎপাদের মাঝে তীর চিহ্ন বা হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। বিক্রিয়ক ও উৎপাদের মাঝে তীর চিহ্ন বা হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। তুমি তীর চিহ্ন দিতে পারো, সমান চিহ্ন দিতে পারো। বিক্রিয়ক উৎপাদের মাঝে তীর চিহ্ন বা সমান চিহ্ন ব্যবহার করতে হবে। দেখছেন? আচ্ছা, তাহলে এরপরে লেখেন হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। বিক্রিয়ক ও উৎপাদক একাধিক হলে তাদের মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। বিক্রিয়ক ও উৎপাদক একাধিক হলে তাদের মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। বিক্রিয়ক ও উৎপাদক একাধিক হলে তাদের মাঝখানে কি করব? যোগ চিহ্ন দিতে হবে। বিক্রিয়ক ও উৎপাদক একাধিক হলে তাদের মাঝখানে কি করব? যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। বিক্রিয়ক উৎপাদক একাধিক হলে তাদের মাঝখানে কি করব? যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, লিখছেন? বিক্রিয়ক উৎপাদক একাধিক হলে তাদের মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। তারপরে লেখেন হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদকের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান রাখতে হবে। বিক্রিয়ক ও উৎপাদকের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান রাখতে হবে। বিক্রিয়ক ও উৎপাদকের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান রাখতে হবে। বিক্রিয়ক ও উৎপাদকের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান রাখতে হবে, অর্থাৎ সমতা করতে হবে। বিক্রিয়ক উৎপাদকের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান রাখতে হবে, অর্থাৎ সমতা করতে হবে। বিক্রিয়ক ও উৎপাদকের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান রাখতে হবে, অর্থাৎ সমতা করতে হবে। বিক্রিয়ক ও উৎপাদকের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান রাখতে হবে, অর্থাৎ সমতা করতে হবে। বিক্রিয়ক উৎপাদকের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান রাখতে হবে, অর্থাৎ কি করতে হবে? সমতা করতে হবে। দেখেছেন?
সমান রাখতে হবে অথবা সমতা করতে হবে। আচ্ছা, এরপরে লেখেন হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদকের ভৌত অবস্থা উল্লেখ করতে হবে। 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 যেমন কঠিন হলে এস, কঠিন হলে কি লেখা রাখবে? কঠিন হলে এস, কঠিন হলে এস লিখবে সলিড। তরল হলে হচ্ছে কি এল, গ্যাস হলে জি, জলীয় হলে একিউ, একিউ অ্যাকুয়াস বোঝায়। হ্যাঁ, তাহলে সলিড হলে এস মানে কঠিন হলে এস, আর তরল হলে কি হবে এল, ছোট করে লিখতে হবে। গ্যাস হলে কি জি, আর জলীয় হলে কি লিখবো আমরা কিউ, অ্যাকুয়াস। ঠিক আছে, এই কিউতে কি বোঝায় অ্যাকুয়াস। তাহলে কঠিন, তরল, গ্যাস আর এটা জলীয় বোঝাচ্ছে। যে কোনো কন্ডিশন লিখতে হবে সোজা। কঠিন হলে এস লিখবো, তরল হলে এল লিখবো, গ্যাস হলে জি হলে কিউ লিখবো। ঠিক আছে। আচ্ছা, এখন লেখেন হচ্ছে রাসায়নিক সমীকরণ সমতাকরণ। রাসায়নিক সমীকরণ হচ্ছে সমতাকরণ। রাসায়নিক সমীকরণ সমতাকরণ। সমতাকরণটা কি হবে? রাসায়নিক সমীকরণ সমতাকরণ। হ্যাঁ, তাহলে সমীকরণ হচ্ছে সমতাকরণ। সমীকরণ সমতাকরণ। রাসায়নিক সমীকরণ কি বলবো আমরা? সমতাকরণ। রাসায়নিক সমীকরণ সমতাকরণ কিভাবে হবে? আচ্ছা, সমতাকরণ মানে হচ্ছে একটা বিক্রিয়া লিখবো, লিখে দুপাশে পরমাণুর সংখ্যা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ সমতাকরণ যদি এখানে বুঝতে না পারেন তাহলে অঙ্ক করতে গিয়ে আপনি আটকে যাবেন শিওর। আর সমতা না হলে অঙ্ক হবে না, বুঝছেন না? তাহলে এরপরের কাম যে ম্যাথ আজকে শুরু হবে সেটা হচ্ছে সমতা রাসায়নিক সমীকরণ ভিত্তিক ম্যাথ। একটা বিক্রিয়া সমতা না করতে পারি তাহলে বাকিটা আপনাকে শিখতে হবে না, বুঝলেন? তো সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখবার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে দেখেন ছোট্ট ছোট বিক্রিয়া দিয়ে শুরু করছি। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত করব, বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা অনেক বিক্রিয়া লিখতে পারবো, অত লেখা সম্ভব না। লিখবো, তাতে আপনি যতটা বুঝবেন তাতেই কাজ হবে আমার। এবং যে বিক্রিয়াগুলো লিখবো এগুলো বিক্রিয়া আমাদের হচ্ছে যে এই অধ্যায় চলাকালীন সময়ে ম্যাথ করতে এই ইকুয়েশন বা এই বিক্রিয়াগুলো আমাদের লাগবে। তো ম্যাগনেসিয়ামের সাথে কার বিক্রিয়া করছি আমরা? অক্সিজেন। পরে পানিতে তৈরি করবে না, কি করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড, নাকি সোডিয়াম ক্লোরাইড হবে। তাহলে যারা সোডিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হওয়ার বিক্রিয়াটা বোঝেন, তার আপনি সবই পারবেন ইনশাল্লাহ। শুধু প্র্যাকটিস করতে হবে। আমাদের সমস্যা একটাই, প্র্যাকটিস না করে গল্প করতে চাই আর বেশি বেশি পারতে চাই, সেটা আপনার মনের আশা জীবনও কোনোদিন পূরণ হবে না। কারণ প্র্যাকটিস না করলে রিঅ্যাকশন শেখা যাবে না। তো এখন এই বিক্রিয়ার সমতা করতে হবে। মাঝখানে সমান চিহ্ন দিয়েছি মানে দুপাশে পরমাণুর সংখ্যা সমান রাখতে হবে। তো ম্যাগনেসিয়াম পরমাণু আছে কয়টা? এই পাশে ম্যাগনেসিয়াম অক্সিজেন এখানে, এই পাশে কয়টা আছে? সামনে 2 দিবেন না। সংকেত সঠিকভাবে লেখা হয়ে গেলে সংকেতের নিচে আর কিছু দেওয়া যাবে না। আবার অনেকে আছেন পণ্ডিত, এখানে 2 লিখছেন, ছাড়া হইতে তো ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত কি রকম হবে? ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর অক্সিজেনের যোজনীও তাই। ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত কিন্তু এরকম লেখা যাবে না। অনেকে ভুল করে লেখে যে স্যার এখানে তো অক্সিজেন 2 আছে তাই 2টা দিয়েছি। সংকেত যা সেটা লিখতে হবে। লেখার পরে পরমাণুর সংখ্যা সমতা করার জন্য যা যা করা উচিত সেটা আমরা করতে পারবো। দেখেন অক্সিজেন 2টা আছে, আমি সামনে 2 দিলাম, অক্সিজেন 2টা হইলো, কিন্তু পাশাপাশি ম্যাগনেসিয়ামের সংখ্যা কিন্তু চেঞ্জ হয়েছে। ম্যাগনেসিয়ামের পাশে 2টাই, এই পাশে কয়টা আছে? একটা। তাহলে এর সামনে 2 দিবেন না। মানে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত করে বা বিক্রিয়া করে দেখি তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে ব্যালেন্সটা হয়ে গেল। এভাবে আমাকে বিক্রিয়াগুলো ব্যালেন্স করতে হবে। ধরুন হচ্ছে সোডিয়ামের সাথে আমরা ক্লোরিন যুক্ত করলাম, সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কি করবে? সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড।
তো সোডিয়াম ক্লোরাইডের সংকেত কেমন হবে? NaCl। সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয় কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। এখন এই বিক্রিয়াটাকে সমতা করতে হবে। স্যার সোডিয়ামের যোজনী কত? 1, ওইখানে যাবে। ক্লোরিনের যোজনী কত? 2। সরি যোজনী কেন, পরমাণুর সংখ্যা হচ্ছে কত হবে? 2। এর সামনে 2 দিব, তাই না? এখন তাতে সোডিয়ামের সংখ্যা কয়টা হলো? এর সামনে কি 2 দিব না? দিতে হবে ব্যালেন্স করতে গেলে। আদারওয়াইজ আরেকটা ব্যালেন্স অপশন ছিল, আমি যদি সোডিয়ামের সামনে 2 দিতে না চাই, এর সামনে 2 দিতে না চাই, তাহলে ক্লোরিনের সামনে হাফ দিতে পারি। এরকমও হতে পারে। দেখেন একই বিক্রিয়া, সোডিয়াম যোগ হচ্ছে ক্লোরিন, বিক্রিয়া করে তৈরি করবে কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের যোজনী কত? 1, কিন্তু যোজনী হিসাব নাই, ক্লোরিনের যোজনী 1। তাই সোডিয়াম ক্লোরাইডের সংকেত এরকম। অনেকে সোডিয়াম ক্লোরাইডের সংকেত লিখতেও ভুল করবেন, দেখে মিলাই নেন, পরীক্ষা হবে তো মেলার সময় দেখাবো না কারা কারা ভুল করে। সোডিয়ামের পরমাণু সংখ্যা কয়টা? 1টা না? 1টাই আছে। স্যার ক্লোরিনের পাশে কয়টা? 2টা। এই পাশে কয়টা আছে? 1টা। তাহলে যারা গল্প করতেন তারা বুঝতেছেন তো? আচ্ছা, তো ক্লোরিন কয়টা আছে? 2টা। ওই পাশে 1টা, তাই না? তাহলে এখন 2 দিয়ে দিতে চাই না আমি, এর সামনে হাফ দিব, তাহলে কিন্তু হাফ একই হবে, তাই না? ফাইনালি একটা হচ্ছে। কিন্তু পরামর্শ হচ্ছে ভগ্নাংশ মান দিয়ে সমতা না করাই বেটার, অনেক সময় ঝামেলা হতে পারে। তাই ভগ্নাংশ মান না লিখে আমরা 2 দ্বারা গুণ করবো। দেখুন যদি ভগ্নাংশ চলে আসুক, আপনি 2 দ্বারা কিন্তু সবগুলো কি গুণ করেন, কোনো সমস্যা হবে? আলটিমেটলি এখানে 2 হবে, এখানে 1টা হবে, সামনে 2। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন দেখেন এই ধরনের বিক্রিয়া আরো আসি। ম্যাগনেসিয়ামের সাথে যদি HCl যোগ করি তাহলে কি হবে? এখানকার ম্যাগনেসিয়াম যে এখানকার কাকে ধরবে? ক্লোরিনকে। ম্যাগনেসিয়ামকে কাকে ধরবে? ক্লোরিনকে। তাহলে উৎপাদ কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। এরকম যোগ হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে অনেকে মনে করতে পারেন স্যার এখানে তো ক্লোরিন 2টা নাই। আরে নাই তো কি আছে, সেটা সিস্টেম পরে করা যাবে। কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত এর চেয়ে অন্য কিছু ভাবে লিখতে পারবেন? ম্যাগনেসিয়ামের যোজনী যে 2 যাবে কার কাছে? ক্লোরিনের যোজনী কত? 1 যাবে কার কাছে? ম্যাগনেসিয়ামের কাছে। তাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এরকম করে লিখতে আপনি বাধ্য। বুঝতে পারছেন? এখন এই বিক্রিয়ার জন্য ম্যাগনেসিয়াম কয়টা আছে? এই পাশে কয়টা আছে? ম্যাগনেসিয়ামের কোনো ঝামেলা আছে? হাইড্রোজেন কয়টা? ও পাশে কয়টা? এর সামনে 2 দিবেন না? ক্লোরিন কয়টা হয়েছে? এখানে ক্লোরিন কয়টা? তাহলে ব্যালেন্স হয়েছে তো? মানে বিক্রিয়াগুলো সমতা করতে আপনি সত্যি সত্যি ব্যর্থ হন, হয় যে খুব আফসোস আপনাকে করতে হবে, কারণ অঙ্ক বানাতে পারবেন না। আর অঙ্ক বানাতে পারবেন না জন্যই আমাদেরকে কষ্ট ফিল করতে হবে। এটা শব্দের কারণে অনেকে সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, এটা বন্ধ করে দিলাম। এখন গুনগুন করেন, আমিও গুনগুন করি। আচ্ছা, এখন আরো কিছু বিক্রিয়া নিয়ে কথা বলবো। যেমন ধরুন হচ্ছে কিছু তাপীয় বিয়োজন, মানে এই যৌগটা ভাঙতে হবে, ওর সাথে বিক্রিয়া নয়, যৌগটাকে ভাঙবো। এই যৌগটার নাম কি বলতে পারবেন? এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট নাম কি হবে? পটাশিয়াম। আচ্ছা, এখন পটাশিয়াম ক্লোরেটকে ভাঙলে কি কি তৈরি হয় এটা বোঝা যাবে না, এটা মুখস্থ জিনিস। একটা গ্লাসকে ভেঙে দিলে, একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ফেলে দিলে কয় টুকরা হবে নাগা ভাঙা পর্যন্ত যেমন বোঝা যাবে না, ঠিক একটা যৌগকে ভাঙলে কি কি তৈরি হবে এটা পরীক্ষালব্ধ বিষয়। বিক্রিয়া বোঝা যায় যে এই যা অক ধরবে, ওই যা অক ধরবে, ঠিক আছে, বা একজন আরেকজনকে প্রতিস্থাপন করবে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো বিয়োজন বিক্রিয়া, যেটা ভাঙ্গা, তাপ দিয়ে যখন ভাঙবো, সেই সমস্ত বিক্রিয়ার জন্য এই যৌগকে যখন ভাঙবো তখন স্বাভাবিকভাবেই হচ্ছে কি তৈরি হবে এটা পরীক্ষালব্ধ বিষয়। সে পরীক্ষা করে ডাটাগুলো সেভ আছে, সেটা আমরা জানি জন্য লিখবো। পটাশিয়াম ক্লোরাইডকে চাপ দিলে ভাঙ্গে উৎপন্ন করবে পটাশিয়াম ক্লোরাইড, যোগ তৈরি করবে অক্সিজেন। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে চাপ দিয়ে ভাঙলে উৎপন্ন করবে কি? পটাশিয়াম ক্লোরাইড, যোগ তৈরি করবে কি? অক্সিজেন। আচ্ছা, এখন এই পটাশিয়াম কয়টা আছে? একটাই আছে। ক্লোরিন কয়টা আছে? একটাই আছে। অক্সিজেন কয়টা? তো ও পাশে অক্সিজেন কয়টা আছে?
অক্সিজেনের সামনে 3 দিব কিনা, দিলাম। তাহলে 3 দোকানে কয়টা হয়েছে? 6টা। এবার কিন্তু কেস উল্টে দেখি গেল, এদিকে বলেন 3 তৈরি হয়ে গেল 6টা। তাহলে সামনে 3 না দিয়ে আমরা 3/2 দিলে সমস্যা আছে? 3/2 মানে 1.5, বুঝেন না? 1.5 কে 1.5 দ্বিগুণে 3, বুঝেন না? তাহলে 1.5 আছে না, 3/2 মানে কত? 1.5 না? 1.5 গুণন হচ্ছে 2, কত হবে? 3। তাহলে এই 3/2 মানে হচ্ছে 1.5 আছে, তাহলে 1.5 2 তার কত হবে না? এখন এই বিক্রিয়াটাকে যদি মনে করেন ভগ্নাংশ রাখতে চাই না, ভগ্নাংশ করে ব্যালেন্স করতে পারি না, আপনি চাইলে সব ওই ভগ্নাংশ দূর দেওয়ার জন্য 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে। 2 দ্বারা গুণ করলে এখানে কি হবে? 2 KClO3, পটাশিয়াম ক্লোরাইড। নাম কি? পটাশিয়াম ক্লোরাইড। স্যার পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলাম, 2 পটাশিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে অক্সিজেন। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলাম, ভেঙে উৎপন্ন করছে পটাশিয়াম ক্লোরাইড যোগ কি বলছি আমরা? অক্সিজেন। আশা করি বুঝতে পারছেন। এখন 3 তো হবেই, 3/2 ছিল 3 হবে, 2 কেটে যাবে। তাহলে 2 পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড 3 অণু অক্সিজেন তৈরি হবে। এই সমতা করলে এরকম করে পটাশিয়াম ক্লোরাইডকে ভাঙছে যদি আপনার অন্য কোনো ক্লোরাইড যুক্ত যৌগ হয়, একই রকম উৎপাদ তৈরি হতে পারত। আচ্ছা, এবার দেখেন হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম নাইট্রেট। এটাও তাপীয় বিয়োজন, তাপ দিয়ে ভাঙবো। কি তৈরি হবে এটাও কিন্তু শেখার বিষয়। আর এই বিক্রিয়াগুলো এমন নয় যে খালি লিখে নিয়ে গেলে না, তুলে নিয়ে গেলে, বাসায় গিয়ে না করলে এমনি পারবেন, এতটা সহজ বিষয় নয়। যে বা যারা বাসায় গিয়ে আবার 2-1 প্র্যাকটিস করবে তাদের কাছে ধরা দিবে। আর যারা চিন্তা করছে ক্লাস যদি লিখি নাই, গল্প করে আসছি, বাসা যখন আরাম করা বাদ দিয়ে লিখবো, তারা সেরকমই করবেন। আমরা আমাদের ক্লাস থেকে শুরু করে সব সময় সবার ভালো চাই, বাট অনেকে নিজের ভালো চান না। আর চান না জন্য ক্লাসে মনোযোগী না হয় গল্প করেন, এবং যাই যেরকমটা করতেছেন বিশ্বাস করেন সেই রকমই ফল ভোগ করবেন। এটা আমাদের কিছু বলা লাগবে না, ওপরওয়ালা সব সেট করে রাখছে। যাই যেরকম পরিশ্রম করবেন তার সফলতা তেমনটাই হবে। খালি এসএসসি রেজাল্ট বলে কথা না, ওই যাইছে সবচেয়ে কম পড়াশোনা করতেছেন সেও জিপিএ 5 পাবেন, সেটা সমস্যা না। শেখা থেকে বঞ্চিত হবেন, একটা সময় আপনার মেধাটা শূন্য হয়ে যাবে, তখন এমনি বুঝবেন যে আসলে জ্বালাটা কোন জায়গায়। এমন একটা জায়গায় যে আটকে যাবেন, না এদিকে যাবেন না ওদিকে যাবেন, তখন কিছুই করতে পারবেন না। তখন হচ্ছে আপনি ভুক্তভোগী হবে, বিভিন্ন জায়গায় আটকে যাবে, সমস্যা। যাই হোক, কি বললেন যেন? পটাশিয়াম ক্লোরাইডকে ভাঙছি, ভেঙে উৎপন্ন করছে পটাশিয়াম ক্লোরাইড, অক্সিজেন। পটাশিয়াম ক্লোরাইড এই যৌগকে তাপ দিছি, তাপ দিয়ে ভেঙে উৎপন্ন করে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি? ম্যাগনেসিয়াম নাইট্রেটকে আমরা তাপ দিয়েছি। তো ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ দিলে যে ভেঙে উৎপন্ন করবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড যোগ নাইট্রোজেন ডাইঅক্সাইড যোগ অক্সিজেন, এরকম উৎপাদ হয়। ম্যাগনেসিয়াম নাইট্রেটকে ভাঙলে যেরকম পাইছেন, ক্যালসিয়াম নাইট্রেটকে ভাঙলে কিন্তু একই রকমই হবে। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে ভাঙলে উৎপন্ন করতেছে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড যোগ কি বলছি আমরা? অক্সিজেন। এখন এই বিক্রিয়াটাকে স্যার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য দেখেন তো স্যার, ম্যাগনেসিয়ামের পাশে কয়টা আছে? একটা। ও পাশে কয়টা আছে? একটা। ম্যাগনেসিয়াম নিয়ে কারো কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, নাইট্রোজেন এখানে কয়টা আছে বাবা? এর সামনে কত দিব? 2 দিলাম, দিছি তো। অক্সিজেন কয়টা আছে এখানে? 6টা। স্যার ওই পাশে কয়টা আছে দেখেন তো? ওই পাশে 2 দুগুণে 4, 2 এ 6, 1 এ কত? 7। একটা বেশি হয়েছে না? বেশি হয়েছে, এখন কমাতে হবে। তাহলে এই পাশে তো কমাইতে পারবেন না, আর এখানে হাফ দেওয়া মানে ম্যাগনেসিয়াম হাফ হয়ে যাবে, এখানেও কমানোর কোনো সুযোগ। লাস্ট অক্সিজেন ছাড়া বিগত মানে অন্য কোনো ব্যবস্থাও নাই, আমরা হাফ দিব। হাফ গুণন হবে 1 না? আলটিমেটলি এই পাশে 6টা অক্সিজেন, ওই পাশে 6টা অক্সিজেন। যে সব সময় সমতা করার সময় খেয়াল রাখবেন যাতে পূর্ণ সংখ্যা আসে। তো ভগ্নাংশ ভয় করতেছেন কেন? বললে কি হবে? এখানে 2 হবে, প্রয়োজনে এটা আলাদা করে লিখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনাকে বারবার লিখতে হবে না, কারণ বিক্রিয়া যখন প্র্যাকটিস করা শুরু করবেন, বিক্রিয়া যখন প্র্যাকটিস করতে পারবেন, তখন বিক্রিয়া ধরন দেখে বলতে পারবেন যে আসলে কি হবে, কি করা যাবে। ম্যাগনেসিয়াম নাইট্রেট ভাঙে উৎপন্ন করতেছে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড, বাট এর সামনে 2 হবে, এর সামনে 4 হবে। আর এখানে যেটা হবে সেটা কি হবে বলেন তো? অক্সিজেন। ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ দিয়েছি আমরা, উৎপন্ন করেছে ম্যাগনেসিয়াম অক্সাইড,
চারটে নাইট্রোজেন ডাইঅক্সাইড 4 অণু যোগ কি তৈরি হয়েছে? অক্সিজেন। ওটাকে বুঝতে পেরেছি। তাপ দিয়েছি, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করেছে আর কি তৈরি করেছে? অক্সিজেন তৈরি করেছে। সমস্যা হবে কি? আচ্ছা ফাইন, আরো কিছু বিক্রিয়া আমরা দেখবো। এবার এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া সম্পর্কিত তথ্য দেখব। কেমন? যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ সালফিউরিক অ্যাসিড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড। দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। অ্যাসিড ক্ষারের যে বিক্রিয়া হয় সেই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। সেখানে আমরা হচ্ছে ভেঙে ভেঙে দেখাবো, আপাতত ভেঙে দেখাতে চাচ্ছি না। তো এখানকার সোডিয়াম দিয়ে এখানকার সালফেটকে ধরবে, হাইড্রোজেন আর ওএইচ মিলে কি তৈরি করবে? পানি। সোডিয়ামকে সালফেটকে উৎপন্ন করবে সোডিয়াম সালফেট, আর হাইড্রোজেন ওএইচ মিলে কি তৈরি করবে? পানি। এখন দেখেন সোডিয়াম সালফেট যদি হয় Na2SO4 হবে, সোডিয়াম সালফেট যোগ কি হবে? H2O পানি। তাহলে সোডিয়ামকে ধরতেছে সালফেটকে, সোডিয়াম সালফেট তৈরি করছে, আর হাইড্রোজেন আর ওএইচ মিলে কি তৈরি করতেছে বলেন তো? পানি। এখন দেখেন এই বিক্রিয়ার সমতা করতে হবে, বিক্রিয়া তো লিখে ফেলছি, লিখছি কিনা? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করতে হবে সোডিয়াম সালফেট আর পানি। তাহলে বিক্রিয়ার সমতা করার জন্য এখানে কয়টা আছে? একটা। এ পাশে কয়টা আছে? তাহলে কি সমান আছে? না, এর সামনে তখন কি দিব? 2 দিব। দিলাম তো। আচ্ছা বলেন তো স্যার অক্সিজেন হিসাবটা করেন তো, অক্সিজেন কয়টা আছে? 2টা। এই সালফেটটাও ভাবে চিন্তা করবেন না, সালফেট তো একটা যৌগমূলক, ঠিক না? এই সালফেট একটা যৌগমূলক না? এখানেও কিন্তু সালফেট যৌগমূলক আকারে আছে, তাই ওই অক্সিজেনের সাথে এটা যোগ করবেন না। এখানে সালফেটও যায়, ওই পাশে সালফেটও তাই, তো একটা একটা করে আছে, ঝামেলা শেষ। অক্সিজেন আছে 2টা, এখানে আছে কয়টা? একটা। সামনে কত দিবেন তাহলে? দিলাম। হাইড্রোজেন কয়টা হয়েছে? 4টা। বাট এখানে কয়টা আছে? এই যে 2টা, এখানে কয়টা? 2টা। হাইড্রোজেন 4টা। সালফেট কয়টা আছে? একটা। ওই পাশে কয়টা আছে? একটা। উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান হয়েছে না? সুতরাং এই বিক্রিয়াটা সঠিক হয়েছে, ব্যালেন্স করেছি আমরা। বুঝতে পারছেন? এরকম অনেক অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া সম্পর্কিত আপনাদের মাথায় আসবে। এমন তো যদি কয় 2 দিন ধরে বিক্রিয়া লিখবার সমতা করব, ক্লাস শেষ হবে না তার। কারণ হচ্ছে যে বিক্রিয়ার সংখ্যা তার কম না। তো বুঝার যাই বুঝবেন তাই অল্পতে বুঝবেন, আর যাই বুঝবেন না তাকে 100টা বিক্রিয়া অবস্থা থাকবেন। কারণ ওই যে বললাম প্রথমে শুরুতে, অনেকে আছেন যারা ইচ্ছায় পোষণ করার আমি শিখতে চাই, সুতরাং তাদেরকে বোঝানো যাবে না। আচ্ছা আরো কিছু বিক্রিয়ার কথা বলি। দেখেন হচ্ছে সোডিয়াম কার্বনেট, এই যৌগটার নাম সোডিয়াম কার্বনেট, কার্বনের যুক্ত লবণ। সোডিয়াম কি বলছে? কার্বন। স্যার সোডিয়াম কার্বনের সাথে HCl যোগ করবো, কি করবো? HCl। সোডিয়াম কার্বনেটের সাথে আমি HCl যোগ করছি, এটা কার্বনের যুক্ত লবণ, এটা হচ্ছে HCl। শোনেন এগুলো বিক্রিয়ার মাঝখানে সমান সমান চিহ্ন দিতে পারি, কারণ কি সবগুলো সমতা করেছে না? সমান করার পরে তীর চিহ্ন না দেওয়া ভালো, সমান চিহ্ন দিবেন। হ্যাঁ, আমরা তীর চিহ্ন দিয়েছি, তীর চিহ্ন দিলেও হবে, কিন্তু সমান চিহ্ন দেওয়াটা ভালো। আর সমান চিহ্ন দিলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে? সমতা করতে হবে। তাহলে এখন সোডিয়াম কার্বনের সাথে HCl এর বিক্রিয়া করতেছি, ভালো করে শুনে রাখবেন। সোডিয়াম কার্বনের যদি একটা হচ্ছে কার্বনের যুক্ত লবণ, কি যুক্ত লবণ? কার্বনের যুক্ত লবণ। আমাদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন? অ্যাসিডের, অ্যাসিডের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড কার্বনের যুক্ত লবণের সাথে, কার্বনের যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে লবণ, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে। আমি যেখানে সোডিয়াম কার্বনেট লিখেছি না, এটাও ক্ষারীয় লবণ, বাট এই লবণের সাথে HCl যখন বিক্রিয়া করবে, HCl নয়, যে কোনো অ্যাসিড কার্বনের যুক্ত কোনো যৌগের সাথে, কার্বনের যুক্ত কোনো যৌগের সাথে যখনই অ্যাসিড বিক্রিয়া করবে, তখন এই ধাতুটি এইখানকার অ্যাসিডের ধরে যৌগ তৈরি করবে। তাহলে সোডিয়াম যদি যায়, অ্যাসিডের নেগেটিভ অংশ যাই থাকুক, HCl আছে যে ক্লোরিন, সালফিউরিক অ্যাসিড থাকলে কি থাকতো? এখানে সালফেট। নাইট্রিক অ্যাসিড থাকলে কি থাকতো? নাইট্রেট। তো এই ধাতুটা সবসময় গিয়ে অ্যাসিডের নেগেটিভ অংশকে ধরবে। তাহলে সোডিয়াম আর ক্লোরিনের সাথে যুক্ত হয় কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। বিক্রিয়া লেখা শিখাতেছি মনে করেন, সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে। যোগ তৈরি করবে কি বলেন তো? এই কার্বনেট আছে না স্যার, কার্বনেটটা ভেঙে যাবে স্যার, কার্বনেটটা ভেঙে উৎপন্ন করবে কি? কার্বন ডাই অক্সাইড। স্যার কার্বনেট ভেঙে উৎপন্ন করতেছে কি? কার্বন ডাই অক্সাইড। আর এখানকার অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করবে? H2O পানি তৈরি করবে। দেখেন সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, পানি তৈরি করছে।
তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে HCl যখন বিক্রিয়া করাবে, বিক্রিয়া করলে ক্লোরাইড হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর কি তৈরি হবে? H2O, পানি তৈরি। তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর যখন বিক্রিয়া করাচ্ছি তখন সোডিয়াম ক্লোরাইড হবে, কার্বন ডাই অক্সাইড হবে, পানি হবে। এবং আমরা বলছি অ্যাসিড সব সময়ের জন্য কার্বনের যুক্ত যৌগের সাথে বিক্রিয়া করে লবণ, কার্বন ডাই অক্সাইড কি করবে? পানি করবে। এবং কি লবণ হবে সেটা ব্যাখ্যা বলছি। অ্যাসিডের কার্বনের যুক্ত যৌগের যে ধাতব অংশ থাকবে না, সেই ধাতব অংশ সবসময় গিয়ে অ্যাসিডের নেগেটিভ অংশকে ধরে যৌগ তৈরি করবে, আর কার্বনের ভেঙে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড, আর এখানকার অক্সিজেন আর হাইড্রোজেন মিলে তৈরি করবে কি বলেন তো? পানি। এখন এই বিক্রিয়াটাকে সমতা করতে হবে। সমতা করলে সোডিয়াম কয়টা আছে? এখানে কয়টা আছে? ওই পাশে সোডিয়াম কয়টা? একটা। তাহলে সামনে কত দিব? 2 দিয়েছি তো। আচ্ছা, এখানে কার্বন কয়টা? একটা। এ পাশে কয়টা আছে? একটা। কার্বনের কোনো সমস্যা আছে? অক্সিজেন কয়টা? এ পাশে দেখেন 2 একে কত? 3। অক্সিজেনের ঝামেলা নাই। হাইড্রোজেন এখানে কয়টা? ও পাশে কয়টা? সামনে 2 দিব কি দিব না? ক্লোরিন কয়টা আছে? 2টা। ওই পাশে ক্লোরিন কয়টা আছে? 2টা। ওকে, উভয় পাশে পরমাণু সংখ্যা সমান হয়েছে, সুতরাং ব্যালেন্স হয়েছে। এরকম করে আমাদেরকে ব্যালেন্স ইকুয়েশনগুলো আস্তে আস্তে আগাইতে হবে এবং শিখতে হবে, এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আরো 2একটা বিক্রিয়া আমরা দেই। দেখেন, অ্যালুমিনিয়াম Al2O3 যোগ HCl, স্যার সমান চিহ্ন দিয়ে অসুবিধা নাই, অ্যালুমিনিয়াম অক্সাইড যোগ HCl, অ্যালুমিনিয়াম অক্সাইড যোগ HCl বিক্রিয়া করে কি তৈরি করছে? অ্যালুমিনিয়াম যে এখানকার কাকে ধরবে? এই ভালো করে দেখেন, অ্যালুমিনিয়াম যা ক্লোরিনকে ধরবে, হাইড্রোজেনকে অক্সিজেনকে ধরবে। অ্যালুমিনিয়াম যখন ক্লোরিনকে ধরবে তখন উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর H আর OH মিলে কি তৈরি করবে? H আর OH মিলে কি তৈরি করবে? H2O পানি। তো অ্যালুমিনিয়াম যে ক্লোরিনকে ধরে উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করবে? H2O পানি তৈরি করবে। এখন এই বিক্রিয়াটাকে সমতা করতে হবে। সমতা করব কিভাবে? অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা। ওই পাশে কয়টা আছে? একটা। তাহলে সামনে আমরা কি করতাম? 2 দিতাম। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কিন্তু স্যার এরকম, সংকেত পারফেক্টলি লেখার পরে তারপর কি যোগ করবেন আর কি বিয়োগ করবেন সেটা কিন্তু হবে সামনে, বোঝেন নাই? পিছনে কোনো গল্প নাই, বা সংকেতের মধ্যে কোনো ঝামেলা করা যাবে না। অ্যালুমিনিয়াম অক্সিজেন 3টা, ওর পাশে কয়টা আছে? একটা। সামনে 3 দিবেন না? এক সামনে দিবেন কিনা? এখানে একটা। 6 দিবেন না? 6 দিলেন। স্যার ক্লোরিন কয়টা আছে? 6টা। ক্লোরিন 6টা। এখানে কয়টা আছে? 6টা। সমতা হয়েছে? তো সমতা হয়েছে মানে সঠিক হয়েছে, বুঝলেন না? তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে পানি। হ্যাঁ, তাই বোন ভাই। আচ্ছা, আরেকটা বিক্রিয়া দেখি। ফেরিক অক্সাইড যোগ HNO3, নাইট্রিক অ্যাসিড। ফেরিক অক্সাইড যোগ হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ফেরিক অক্সাইড যোগ নাইট্রিক অ্যাসিড কি হবে বলেন তো? এইদিকে দেখেন, এই আয়রন যে এখানকার নাইট্রেটকে ধরবে, হাইড্রোজেন গিয়ে অক্সিজেনকে ধরবে। আয়রনের যোজন এখানে 3 না, তাহলে ফেরিক নাইট্রেট হবে এরকম। আয়রনের যোজন 3, ফেরিক নাইট্রেট হবে, আর উৎপন্ন করবে H2O পানি। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়, H প্লাস আর OH মিলেও পানি হয়, বুঝছেন? আয়রন গিয়ে এখানকার নাইট্রেটকে ধরবে, এখানে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। ধাতুর অংশটা পজিটিভ হয়, অধাতুর অংশটা কি হয়? নেগেটিভ হয়। আর এটা তো একটা যৌগমূলক, ঠিক না? অ্যাসিড তো, নাইট্রিক অ্যাসিড অ্যাসিড না? হাইড্রোজেনটা প্লাস হবে, নাইট্রিক অ্যাসিডটা কি হবে? নাইট্রেটটা কি হবে? মাইনাস হবে না? আয়রনটা গিয়ে নাইট্রেটকে ধরবে, ফেরিক নাইট্রেট হবে। আর হাইড্রোজেন অক্সিজেন যদি ব্যালেন্স করতে চাই তা আয়রন কয়টা আছে? কয়টা আছে? 2টা। 2টা যদি থাকে এখানে একটা না স্যার? সামনে 2 দিব, দিছি তো। 3টা। ওর পাশে কয়টা আছে? একটা। সামনে কত দিবেন? 3। বুঝছে তো? হাইড্রোজেন এখানে কয়টা? একটা। ওই পাশে কয়টা? 6টা। তাহলে 6 দিবেন না? নাইট্রেট কয়টা হলো? 6টা। এখানে নাইট্রেট কয়টা আছে? 3 দুগুণে 6। বনে গেছে তো? কোনটা? নাইট্রেট পুরোটাই 3টা আছে, 3 দুগুণে 6, 6টাই আছে না। NO3, বোঝা গেছে সেটা?
এটা হচ্ছে ব্যালেন্স করা। তারপরে এই যে এতগুলো বিক্রিয়া লিখলাম, প্রায় 8-10টা বিক্রিয়া ওখানে লিখে ফেলছি। যত বেশি সময় যাবে তত বেশি বিক্রিয়া লিখবো। আপনাদের মূল কাজটা হবে বাড়িতে গিয়ে এই অধ্যায় রিলেটেড, মানে এই টার্ম রিলেটেড যত বা এই অধ্যায় যতগুলো বিক্রিয়া আছে অথবা পরের অধ্যায় যেটাই দেখেন না কেন, খালি বিক্রিয়াগুলো দেখবেন আর লিখবেন, লিখে লিখে সমতা করার চেষ্টা করবেন। কিন্তু আগে দেখে দেখে সমতা করে নিবেন না, আগে বিক্রিয়াটা তুলে নিবেন, নিয়ে কিছুক্ষণ পরে আপনি কি করবেন, সমতা করার চেষ্টা করবেন, দেখবেন খুব সহসাই সমতা করতে ঝামেলা। এটাকে বুঝতে পেরেছি? আচ্ছা ফাইন। তাহলে রাসায়নিক এই বিক্রিয়া লেখা কোনো বিষয় না, বিক্রিয়া লেখা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যে যত বেশি ভালো করে বিক্রিয়া লিখতে শিখতে পারবেন তার জন্য এই কাজগুলো তত সহজ হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ফাইন। এবার লেখেন হচ্ছে রাসায়নিক সমীকরণ সমতা লেখেন সমতাকৃত সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা বলি। সমতাকৃত সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা বলি। সমতাকৃত সমীকরণ ভিত্তিক সমতাকৃত সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা বলি। গাণিতিকের অঙ্কগুলো করব। হেডিংটা হচ্ছে এটা। আমরা 4টা ক্যাটাগরির অঙ্ক শিখে আসছি, মনে আছে? আর এটা হচ্ছে সমতাকৃত সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা বলি। দেখছেন? তাহলে এখন সমতাকৃত সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা বলি কেমন হবে? আমরা কিছু অঙ্ক করব। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে অঙ্ক করব। কোশ্চেনটা একটু লেখেন। 100 গ্রাম চুনা পাথরকে 100 গ্রাম 200 লেখেন, 100 হবে না, 200 গ্রাম লেখেন। 200 গ্রাম চুনা পাথরকে, প্রশ্নটা হচ্ছে এরকম, 200 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কত ওজনের চুন পাওয়া যাবে? এখন দেখেন হচ্ছে 200 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কত ওজনের চুন পাওয়া যাবে। হ্যাঁ, টোটাল ওজন হচ্ছে কত গ্রাম? 200 গ্রাম। 200 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কত ওজনের চুন পাওয়া যাবে? আমরা কিভাবে চিন্তা করব? দেখেন, ক্যালসিয়াম কার্বনেট তাপ দিয়েছি, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে, যোগ কি হবে? কার্বন ডাইঅক্সাইড। স্যার ক্যালসিয়াম কার্বনের চুনা পাথর, হ্যাঁ, এই চুনা পাথরকে তাপ দিয়েছি, তাপ দিলে যেটা তৈরি করবে তার নাম হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সাইড হবে। আর কি হবে? কার্বন ডাইঅক্সাইড। চুনা পাথরকে ভাঙলে এরকমই হয়, বুঝেন না? ক্যালসিয়াম অক্সাইড যোগ কি? কার্বন ডাইঅক্সাইড। স্যার এই বিক্রিয়াটাকে সমতা করতে হবে। আমাদের সমতা কিন্তু করা আছে, দেখেন না একটু। ক্যালসিয়াম একটা আছে, কার্বন একটা আছে, অক্সিজেন তিনটা আছে। অটোমেটিক্যালি যদি বিক্রিয়া করে সমতা তৈরি করে থাকে আমাদের আর কিছু করার নাই, বরঞ্চ রিল্যাক্স, তাই না? এখন দেখেন এখানে প্রশ্ন বলছে 200 গ্রাম চুনা পাথর কোনটা? ক্যালসিয়াম কার্বনের না? তাহলে সমতা কিন্তু করতে হবে, সমতা অলরেডি করা আছে, সুতরাং এখানে কোনো ঝামেলা নাই। কত ওজনের চুন পাওয়া যাবে? চুন কোনটা বলেন তো? ক্যালসিয়াম অক্সাইড। চুনটার কোনটা সংকেত? ক্যালসিয়াম অক্সাইড। এখন দেখেন আমরা যদি এখান থেকে এই চিন্তাগুলো করি, স্যার এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম আর এটা হচ্ছে 56 গ্রাম। যদি বলেন স্যার 100 কই থেকে পেলেন হুট করে? স্যার আণবিক ভর। দেখেন তো এটা পুরোটা মিলে কি 1 মোল না? 1 মোল কি না? 1 মোল সমান তার আণবিক ভর সমান লিখতে পারবো না? 1 মোল সমান কত গ্রাম? 100 গ্রাম। পাথরের জন্য ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 300, লং কত? 48। টোটাল ক্যালকুলেশন করলে কত হবে? 100। আর যদি কোনো কারণে সংখ্যায় থাকতো, সংখ্যায় কনভার্ট করতে পারতাম না। এখানে 1 মোল আছে মানে কি? আমি চাইলে ভরও লিখতে পারি, চাইলে সংখ্যাও লিখতে পারতাম। 1 মোল মানে কতটি হতো বলেন তো? 6.02 × 10⁻23 না? অঙ্কের ভাষা যদি এরকম হতো, 200টি চুনা পাথরকে উত্তপ্ত করলে কত ওজনের চুন পাওয়া যাবে? অঙ্কের 100 গ্রাম লিখতাম, এখানে তখন অ্যাভোগাড্রো সংখ্যক লিখতাম, বুঝলেন? তাহলে অঙ্কর ভাষা কোন দিকে যাচ্ছে? ভরে বলছে নাকি সংখ্যায় বলছে নাকি আয়তনে বলছে? আমি 1 মোল সমান ওই পদার্থের 3টে লিখতে পারবো, ভরও লিখতে পারবো, সংখ্যা লিখতে পারবো, যদি গ্যাস হয় তাহলে আয়তনে লিখতে পারবো, ঠিক না? অঙ্কের ভাষা আপনাকে বলে দিবে আপনি কি লিখবেন মান। এই যে ক্যালসিয়াম অক্সাইড লিখেছি 56 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড কি চাইছে? এই কার্বন ডাইঅক্সাইডের কথা কিছু বলা হয়েছে? তারপরে যদি মনে করেন যে কার্বন ডাইঅক্সাইডের ভর লিখতে চাই, পারবেন না? কত গ্রাম হবে?
এটা লেখা আর না লেখা সমান জিনিস, লিখলে লিখবেন, না লিখলে না লিখবেন, কিন্তু যেটা চাইছে আর যেটা থেকে চাইছে এই দুটার কিন্তু অবশ্যই ভর চাক, সংখ্যা চাক, আয়তন চাক যাই থাকবে, স্ট্যান্ডার্ড কি মান হবে স্ট্যান্ডার্ড মানটা লিখতে হবে। এটা হচ্ছে বিক্রিয়া, ব্যালেন্স করেছি, ব্যালেন্স হয়ে আছে। আমি দেখতে পাচ্ছি এখান থেকে কি বলেন তো, 100 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে বা তাপ দিলে চুন পাওয়া যাচ্ছে কতটুকু, 56 গ্রাম। কিন্তু বলে কেমনে, এটা সমতাকৃত ইকুয়েশন থেকে যা পাবো এটা স্ট্যান্ডার্ড মান, এই স্ট্যান্ডার্ড মানকে কল্পনা করে বাকিগুলো হিসাব করবো আমরা, বুঝেন? তাহলে এখন দেখেন 100 গ্রাম চুনা পাথরকে 100 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে চুন পাওয়া যায়। 100 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে চুন পাওয়া যায় কত গ্রাম, 56 গ্রাম। 100 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে চুন পাওয়া যায় 56 গ্রাম। অতএব 1 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে চুন পাওয়া যাচ্ছে কতটুকু, 56 ভাগ কত, 100 গ্রাম। অতএব কি হবে, কত গ্রাম বলেন তো, 200 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে চুন পাওয়া যায় কতটুকু, 56 গ্রাম হচ্ছে কত, 200 ভাগ কত হবে, 100, কত হয় ক্যালকুলেশন করলে, 112 গ্রাম। এই তো অ্যান্সার হয়ে গেছে। খুব বেশি কষ্ট হয়েছে, খুব বেশি ঝামেলা হয়েছে, 100 কত হয়েছে, 12 গ্রাম হয়েছে কিনা। আচ্ছা, এবার এই অঙ্কটা একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, আচ্ছা, অঙ্ক একটা লেখেন, আপনার সবাই লেখেন, মানটাকে চেঞ্জ করে দিই। এখন অঙ্কটা লিখবো এরকম করে যে 150 গ্রাম চুনা পাথরকে স্যার উত্তপ্ত করলে এসটিপি অথবা প্রমাণ অবস্থা বলতে পারি, কত লিটার কার্বন ডাইঅক্সাইড, কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে বা পাওয়া যায়। হ্যাঁ, দেখেন 150 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কত ওজনের বা কত গ্রাম, না বলি নাই, আমরা কি বলছি, কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এবারও বিক্রিয়া কি লিখবেন বলেন তো দেখি স্যার, এবারও বিক্রিয়া লিখবেন কি, ক্যালসিয়াম কার্বনকে তাপ দিব না স্যার, তাপ দিলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড, তাই তো, যোগ কার্বন ডাইঅক্সাইড হবে না। এরকম ধরনের বিভিন্ন ভাবে ঘুরাই বেছে অঙ্কগুলো আসবে। কিন্তু এখন আমি চুনা পাথর নিয়ে করাচ্ছি, এরপরে অন্য কিছু নিয়ে আলোচনা হবে। ক্যালসিয়াম কার্বনকে তাপ দিয়েছি, উৎপন্ন করেছে কি, ক্যালসিয়াম অক্সাইড, কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এখন দেখেন না স্যার, ভালো করে খেয়াল করবেন, আমি বলছি ক্যালসিয়াম কার্বনেট, এটা কিসে দেওয়া আছে বলেন তো, গ্রামে, ভরে। তাহলে এখানে আমি ভরে চিন্তা করব না, 100 গ্রাম লিখবো, ঠিক আছে স্যার। এটাকে স্টয়কিওমেট্রি ফর্মুলা দিয়েও করা যায়, ফর্মুলেশন বিষয়টা পরে আসি, আগে আমরা হচ্ছে অঙ্কটা বুঝে নিয়ে ওই ঠিক নিয়ে মাধ্যমে। এখন কার্বন ডাইঅক্সাইড কত, এই 1 মোল মানে কতটুকু হয়, 44 গ্রাম হয়, কিন্তু 44 গ্রাম লিখবো, তার চাইছে কিসে, আয়তনে, আয়তন চাইছে না। 1 মোল মানে কতটুকু, 22.4 লিটার কিউন অবস্থায় এসটিপিতে, বুঝতে পেরেছেন? তাহলে এখন কিন্তু আর ভর লিখবো না, আমাকে যেটা চাইছে আমি সে চিন্তা করবো, কারণ আমি কার্বন ডাইঅক্সাইড 1 মোল সমান ভরও লিখতে পারবো, চাইলে আয়তনও করতে পারি এসটিপিতে, আবার মানে সংখ্যাও করতে পারবো কিনা। যদি এখানে কত লিটার না চাই, বলতো কতটি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, তখন কি আয়তন লিখতাম স্যার, কত লিখতাম, 6.02 গুণের, বুঝেন, তিনটার যে কোনো একটা লেখা যাবে। যদি মোলই চাইতো তাহলে কয় মোল পাইতাম, 1 মোল। মোল চাইতে পারে, সংখ্যা চাইতে পারে, ভরে চাইতে পারে, আয়তনে চাইতে পারে, যে কোনোটা চাইতে পারে, কিন্তু আপনার বুঝতে হবে কি চাইছে, বুঝেননি। এর চেয়ে সহজ অঙ্ক কিন্তু, তারপরে দেখবেন অনেকে এগুলা পারবে না। এখন কি করবেন, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এসটিপিতে, আমরা না লিখলাম 22.4 লিটার, অথবা একটা কাজ করেন, লেখেন হচ্ছে এসটিপিতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার, অথবা এসটিপিতে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে কত, 22.4,
ভাগ কত হবে 100 লিটার। অতএব কত হবে বলেন তো, এসটিবি তে কত হবে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বন হতে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে কত দিকু 22.4 গুণন কত 150 ভাগ কত 100, কত হবে অ্যান্সার? সরি 33.6 এত লিটার। এই যে অ্যান্সার হয়ে গেছে। কঠিন কিছু আছে? এই অঙ্কগুলো স্যার এরকমই, যদি একটু মনোযোগ সহকারে কাজ করেন, বোঝেন, জানেন, শেখেন, তাহলে হবে। কিন্তু কারা কারা শিখতে পারবে না তারা, আমি হচ্ছে তাদের একটা লিস্ট করে দিচ্ছি, হ্যাঁ।